স্বাগত জানাচ্ছি আমার বায়োলজি টিউটোরিয়ালসে। আমরা যেটি আলোচনা করেছিলাম গত ভিডিওতে সেটি হচ্ছে গ্রানামের মধ্যে সংঘটিত হওয়া চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরিলেশন, এবং সেখানে আমরা দেখেছিলাম এটিপি এবং NADPH2 অর্থাৎ আত্তীকরণ শক্তিগুলো তৈরি হয়েছিল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কার্বন বিজারণ পদ্ধতি অর্থাৎ স্ট্রোমাতে সংঘটিত হওয়া গ্লুকোজ তৈরির বিক্রিয়া। এই বিক্রিয়ায় কোনো আলো ব্যবহার হয় না, যে কারণে আমরা এই পর্যায়টিকে সালোক সংশ্লেষণের এই পর্যায়টিকে আমরা বলি আলোকবিহীন পর্যায়। আমরা গ্লুকোজ তৈরি করব, তো এই পদ্ধতিটি ক্যালভিন বেসাম চক্রের নিয়মে অর্থাৎ C3 চক্রের নিয়মে। আমরা এরকম চক্র আরও পাবো C4 এবং CM। এই তিনটি চক্রের মাধ্যমেই সাধারণত উদ্ভিদভেদে গ্লুকোজ তৈরি হয়ে থাকে। তো আজকের আলোচনায় ক্যালভিন বেসাম সায়েন্টিস্ট বা বিজ্ঞানীদের C3 চক্র দেখি কি কষ্ট মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এটি কিছু যৌগের সমন্বয়ে এই চক্রটি চলমান থাকে। তো আমাদের এই যৌগগুলা একটু মনে রাখতে হবে। আমি একটু কষ্ট রিমুভ করে দিচ্ছি। শুধু তিনটি পদার্থকে মনে রাখতে হবে: রাইবোলোজ 1,5-বিসফসফেট, ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং গ্লিসারঅ্যালডিহাইড ফসফেট। এই তিনটি পদার্থ আমরা আগে লিখে নিব। লিখে নিয়ে আমাদেরকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। যেমন আমরা মনে রাখবো চক্রটির কাঁচামাল কি বা ধাপগুলো কি কি, এই দুইটি জিনিস এবং এই তিনটি পদার্থ আমরা আগে লিখে নিব। এখন আমরা আলোচনায় আসি। রাইবোলোজ 1,5-বিসফসফেট এটি গ্রানামের মধ্যে স্ট্রোমার মধ্যেই থাকে। স্ট্রোমার মধ্যে এই পদার্থটি আমাদের কাছে, আমরা ধরে নেব যে এটি আছে এবং এটি আমাদের কাছে কাঁচামাল। তাহলে কার্বন ডাইঅক্সাইড এই পদার্থটি আমাদের কাছে কাঁচামাল। কার্বন ডাইঅক্সাইড এই পদার্থটি এবং যে শক্তিগুলো এটিপি এবং NADPH2 এগুলো ধরি আমরা কাঁচামাল বা শক্তি। তাহলে রাইবোলোজ 1,5-বিসফসফেট এই পদার্থটি কেমন গাঠনিকভাবে আমরা নিচে কিছু পদার্থের গঠন দিয়ে রেখেছি, তোমরা দেখে নিবা। এটি কিটোন যৌগ, দুই অবস্থানে ফসফেট থাকে, 1 নম্বর এবং 5 নম্বর, এবং আমরা বলছি রাইবোলোজ 1,5-বিসফসফেট। কার্বন ডাইঅক্সাইড পদার্থ এর মধ্যে এসে সংযুক্ত হবে কার সাহায্যে? রুবিস্কো এনজাইমের সাহায্যে। রুবিস্কো এখানে কার্বক্সিলেজ এনজাইম হিসেবে কাজ করে। এই পদার্থের মধ্যে যদি যুক্ত হয়ে যায় তাহলে পদার্থটি 6 কার্বনের একটি যৌগ হিসেবে চিহ্নিত হবে বা তৈরি হবে। এই যৌগের নাম কিটো অ্যাসিড। কিটোন যৌগ থেকে কিটো অ্যাসিড। এটি একটি অস্থায়ী যৌগ, সাথে সাথে ভেঙে যাবে। পানির উপস্থিতিতে ভেঙে গেলে 2 অণু তৈরি হবে, ফসফোগ্লিসারিক অ্যাসিড। পদার্থটির নাম 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এর অর্থ হলো 3 নম্বর পজিশনে ফসফেট গ্রুপ থাকে। এরকম ফসফেট গ্রুপ এরকম হয়, তাহলে 3 নম্বর কার্বনের মধ্যে ফসফেট গ্রুপ থাকে, যে কারণে বলা হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই পদার্থটি কয় অণু? 2 অণু। কোত্থেকে তৈরি হয়েছিল? অস্থায়ী যৌগ, 1 অণু অস্থায়ী যৌগ থেকে, তাহলে 2 অণু তৈরি হয়। এখানে একটু খেয়াল করতে হবে। 3 কার্বনের এই যৌগ পরবর্তীতে যখন আমরা এই 1 নম্বর ধাপ শেষ করে চলে যাব, অর্থাৎ কার্বক্সিলেশন হয়ে গেল এখন পর্যন্ত, 2 নম্বর ধাপে যদি আমরা যাই, ফসফেট যুক্ত হবে এবং হাইড্রোজেন যুক্ত হবে। তো আমাদের হাতে থাকা যে শক্তিগুলো এটিপি এবং NADPH2 এগুলো ক্রমান্বয়ে ব্যবহার হবে। তো ক্রমান্বয়ে ব্যবহার হতে গেলে আমরা দেখব প্রথমে এই যৌগটির মধ্যে 1 নম্বর পজিশনে আরও একটি ফসফেট যুক্ত হবে, যা পাওয়া যাবে এটিপি থেকে। যেখানে এটিপি ইনভলভ থাকবে সেখানে কাইনেজ এনজাইম জড়িত থাকবে, এটি মনে রাখতে হবে। তাহলে এটিপির মাধ্যমে আমরা একটি ফসফেট এই যৌগের মধ্যে যদি সংযুক্ত হতে দেখি, তাহলে পদার্থটির নাম হয়ে যাবে 1,3-বিসফসফো বা ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে 2 অণুর জন্য 2টি এটিপি খরচ হবে, এটি আমাদের মাথায় নিতে হবে। তাহলে আমরা পরবর্তী যে হাইড্রোজেন যুগ সেটিতে আমরা চলে যাব। এই পদার্থের মধ্যে, যেহেতু পদার্থটি অ্যাসিড, এই পদার্থের মধ্যে হাইড্রোজেন যুক্ত হবে, অর্থাৎ এটি রিডাকশন হবে এবং পদার্থটি যেটি তৈরি হবে গ্লিসারঅ্যালডিহাইড ফসফেট, একটি অ্যালডিহাইড যৌগ। অ্যাসিড থেকে অ্যালডিহাইড হচ্ছে কিভাবে? হাইড্রোজেন নিজের মধ্যে যুক্ত করে নিয়ে। তো হাইড্রোজেন পাচ্ছে কোথায়? NADPH2 এর মধ্যে। NADPH2 এর হাইড্রোজেন এই যৌগের 1 নম্বরের যে ফসফেট গ্রুপ, সেই ফসফেট গ্রুপকে প্রতিস্থাপিত করে হাইড্রোজেন বসে যাচ্ছে এবং ফসফেট গ্রুপ বের হয়ে যাচ্ছে।
এই বিক্রিয়া যেহেতু হাইড্রোজেন এখান থেকে বের হয়ে যাচ্ছে, যে কারণে এনজাইমটির নাম ডিহাইড্রোজিনেজ। এটি ভালো করে খেয়াল করতে হবে। তাহলে 2 অণু থেকে আমরা 2 অণু গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট পেয়ে গেলাম। 3 নম্বর পজিশনে কেবল ফসফেটটি থাকবে, যে কারণে এই যৌগটির নাম গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট। আমি মনে করি এই গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফেট জিএপি এই পদার্থটি হচ্ছে এই চক্রটির মধ্যে সবচেয়ে জরুরি একটি পদার্থ, কারণ এটি দ্বারা গ্লুকোজ তৈরি হয় এবং এটি দ্বারাই এই চক্রটি পুনঃবহাল থাকে, অর্থাৎ চালু থাকে, যে কারণে এই পদার্থটি হচ্ছে সবচেয়ে জরুরি। আচ্ছা, তাহলে আমরা যদি এই পদার্থটি পেয়ে যাই, গ্লুকোজ তৈরি দেখানো আমাদের জন্য সহজ। আমরা 4 নম্বরে যাব, গ্লুকোজ উৎপাদন। গ্লুকোজ উৎপাদন যদি আমরা বলতে যাই, তাহলে প্রথমেই আমাদের আরও একটি টেকনিক অবলম্বন করতে হবে। আমরা খেয়াল করব এখানে মোট কয় অণু গ্লিসারঅ্যালডিহাইড ফসফেট আমরা পাচ্ছি। যেহেতু 1 অণু কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে 2 অণু পাচ্ছি, যদি চক্রটি 6 বার ঘুরে, আমরা জানি 1 অণু গ্লুকোজ তৈরি করবার জন্য 6 অণু কার্বন ডাইঅক্সাইড লাগে, অর্থাৎ 6 বার ঘুরতে হয় চক্রটিকে। সে নিয়মে 6 বার যদি এটি ঘুরে, আমরা এখানে 12 অণু গ্লিসারঅ্যালডিহাইড ফসফেট আমরা পেয়ে যাব। এই 12 অণুর 2 অণু ব্যবহার হবে গ্লুকোজ তৈরিতে, আর 10 অণু ব্যবহার হবে, বাকি 10 অণু ব্যবহার হবে এই চক্রটির পুনঃবহাল বা চালু রাখবার জন্য, চক্রটি কমপ্লিট হওয়ার জন্য। আমরা খেয়াল করি 2 অণু গ্লিসারঅ্যালডিহাইড ফসফেট। অ্যালডিহাইড যৌগ যেহেতু, এটি তার আইসোমারিক পরিবর্তনের মাধ্যমে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, 3 কার্বনের এই যৌগটি নিজের মধ্যে আইসোমারে পরিবর্তন করে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট হতে পারে। তাহলে একটি অণু ধরে নেই কিটোন যৌগ ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটে পরিণত হলো, আরেকটি অ্যালডিহাইড থেকে গেল, গ্লিসারঅ্যালডিহাইড ফসফেটই থেকে গেল। তাহলে ওই 2 অণু পরস্পর সংযুক্ত হয়ে অ্যালডোলেজ এনজাইমের কারণে সংযুক্ত হয়ে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট বা বিসফসফেট তৈরি হবে। সেই ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট থেকে যদি ক্রমান্বয়ে ফসফেট বের হয়ে যায়, আমরা দেখব এখানে ডাইফসফেটেজ অথবা বিসফসফেটেজ এনজাইমের কারণে একটি ফসফেট মুক্ত হয়ে যাবে, আমরা পেয়ে যাব ফ্রুক্টোজ 6 ফসফেট। এখানে পানির ব্যবহার আছে, আমি এখানে স্কিপ করে চলে গেছি, তোমরা ব্যবহার করতে পারো। ডাইফসফেটেজ বা বিসফসফেটেজ এনজাইমের কারণে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হলো। ফ্রুক্টোজ 6 ফসফেট এটিও আইসোমারিক পরিবর্তনের মাধ্যমে গ্লুকোজ 6 ফসফেট হবে, অর্থাৎ কিটোন থেকে অ্যালডিহাইড হচ্ছে, আইসোমার, পরস্পরের আইসোমার। ফসফেটের অবস্থান ঠিকই আছে 6 নম্বর অবস্থানে, গ্লুকোজের 6 নম্বর কার্বনে। এরপরে যদি আমরা একটি ফসফেটকে বের করে দিতে চাই, তাহলে আবার ফসফেটেজ এনজাইম পানির উপস্থিতিতে কাজ করবে এবং গ্লুকোজ তৈরি হয়ে যাবে। তাহলে গ্লুকোজ তৈরিটা আমাদের হয়ে গেছে, মেইন প্রোডাক্ট আমাদের তৈরি হয়ে গেছে। এখন 5 নম্বর যেটি রাইবোলোজ 1,5 বিসফসফেট, এই পদার্থটি তৈরি হওয়া এখানে স্টোমার মধ্যে জরুরি, কারণ পরবর্তীতে আবার এই চক্রটি চলতে গেলে এটি তৈরি হতে থাকা লাগবে। এটি তৈরি না হলে কিন্তু এই চক্রটি চলমান থাকবে না, যে কারণে বাকি যে 10 অণু গ্লিসারঅ্যালডিহাইড ফসফেট, সেই 10 অণুর রিকম্বিনেশন বা পরস্পর পুনর্বিন্যাসের কারণে আমরা পুনরায় এই যৌগটি তৈরি হতে দেখব। তাহলে কিভাবে পুনর্বিন্যস্ত হচ্ছে আমরা দেখি। বাকি 10 অণুর মধ্যে যে কোনো 2 অণু থেকে আমরা এই ঘটনাটি পাবো, ফ্রুক্টোজ 6 ফসফেট, এবং ফ্রুক্টোজ 6 ফসফেট এখন কনভার্সনের মাধ্যমে এটি হয়ে গেল। আর বাকি আরও যে 9 অণু আছে, সেই 9 অণুর মধ্যে 1 অণু গ্লিসারঅ্যালডিহাইড ফসফেটই ধরে নেই আমরা, এই দুইটি বিক্রিয়া করলো, বিক্রিয়া করে আমরা পাচ্ছি ট্রান্সকিটোলেজ এনজাইমের কারণে ইরেথ্রোজ 4 ফসফেট এবং জাইলোজ 5 ফসফেট। আচ্ছা, তাহলে এই ফ্রুক্টোজ 6 ফসফেট এবং গ্লিসারঅ্যালডিহাইড ফসফেট এই দুইটির মাধ্যমে কিভাবে আমরা এই দুইটি যৌগ পাই, আমরা সংক্ষেপে বলি। এখানে 3 কার্বন, এখানে 6 কার্বন, 9 কার্বন। এই 9 কার্বন যৌগের পদার্থ থেকে আমরা 4 কার্বন বিশিষ্ট ইরেথ্রোজ 4 ফসফেট এবং 5 কার্বন বিশিষ্ট জাইলোজ 5 ফসফেট আমরা পাবো। এখানে ট্রান্সকিটোলেজ এনজাইম কাজ করবে। এই ঘটনাগুলো আমরা একটু সংক্ষেপে চলে যাব, এখানে অভ্যন্তরীণভাবে আরও কিছু কথা বলার থাকে, তারপর আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম কথাগুলো নিয়ে আসার জন্য। তো আমরা খেয়াল করি যে
9 কার্বন বিশিষ্ট পদার্থটি বিন্যস্ত হয় 4 কার্বন বিশিষ্ট ইরেথ্রোজ 4 ফসফেটে এবং 5 কার্বন বিশিষ্ট জাইলোজ 5 ফসফেটে। এখানে এনজাইম ট্রান্সকিটোলেজ। এরপরে জাইলোজ 5 ফসফেট থেকে রাইবোলোজ 5 মনোফসফেট, এটিও মনোফসফেট, কারণ এক জায়গায় যে কোনো একটা কার্বন 5 নম্বর কার্বনে ফসফেট আছে। আচ্ছা, তাহলে জাইলোজ 5 ফসফেট এবং রাইবোলোজ 5 ফসফেটের মধ্যে শুধুমাত্র এপিমারিক পরিবর্তন, যে কাজটি করে দেয় সে হচ্ছে এপিমারেজ। তাহলে এপিমার কি জিনিস? শুধু নির্দিষ্ট কার্বনে ফাংশনাল মূলক বা কার্যকরী মূলকের পার্শ্ব পরিবর্তনের ফলে যে যৌগগুলো তৈরি হয় সেগুলো পরস্পরের এপিমার। তাহলে জাইলোজ 5 ফসফেটে আমরা দেখব যে নির্দিষ্ট কার্বনে হাইড্রোক্সিল মূলক যদি ডান পাশে থাকে, এটি থাকবে বাম পাশে। আচ্ছা, তাহলে জাইলোজ 5 ফসফেট থেকে আমরা এপিমারেজ এনজাইমের কারণে পেয়ে যাব রাইবোলোজ 5 ফসফেট। সেই রাইবোলোজ 5 ফসফেট থেকে আমরা যদি পুনরায় 1,5-বিস ফসফেট বা ডাইফসফেট বানাইতে যাই, তাহলে অবশ্যই এখানে এটিপির ব্যবহার লাগবে। তাহলে এটিপি কাইনেজ এনজাইমের কারণে ফসফেটকে এর মধ্যে যদি যুক্ত করে দেয়, তাহলে আমরা পেয়ে যাব রাইবোলোজ 1,5-বিস ফসফেট। তাহলে আমরা এই চক্রের যে ধাপগুলো 1, 2, 3, 4, 5 ক্রমান্বয়ে আমরা দেখলাম যে গ্লুকোজ তৈরি হলো এবং রাইবোলোজ 1,5-বিস ফসফেট তৈরি হওয়ার মাধ্যমে আমাদের এই চক্রটি পুনর্বহাল থাকলো। এখন আমরা আবার একটু রিভিউ করি। এই চক্রটিকে আমরা সহজে মনে রাখার জন্য কিছু টিপস দিয়ে দিয়েছি। দেখো, রাইবোলোজ 1,5 ফসফেট কার্বন ডাইঅক্সাইড গ্রাহক পদার্থ, প্রথম স্টেবল প্রোডাক্ট বা প্রথম স্থায়ী পদার্থ পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই পর্যন্ত প্রায় আমাদের মনে থাকে। এরপরে জিএপি, এই জিএপি এই গ্যাপ পদার্থটিকেই আমাদের মূলত মনে রাখতে হবে। এটিকে আমরা আগে লিখে নিব, দুইটি পদার্থের সাথে এটিকেও আমরা লিখে নিব। লিখে নিয়ে যেহেতু আমরা দেখছি যে জিএপি গ্যাপ অর্থাৎ গ্লিসারঅ্যালডিহাইড ফসফেট, তো এই গ্যাপ মানে আমাদেরকে বুঝে নিতে হবে যে সামনে বা পেছনে আমরা গ্যাপ রেখে এটি আমরা লিখেছি। তো পেছনের গ্যাপগুলো কি? দুইটি শক্তির ব্যবহার আমরা করে আসব, সাথে সাথে পরপর দুইটি শক্তির ব্যবহার আমরা করে এইটির মধ্যে আসতে হবে। এই টেকনিকটা আমরা ফলো করব। তাহলে এখান থেকে যদি আমরা এই দুইটি শক্তির ব্যবহার করতে হয়, প্রথমত এটিপির ব্যবহার হবে, এরপরে NADPH2 ব্যবহার হবে। তাহলে আমরা দেখব যে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড এবং ক্রমান্বয়ে NADPH2 ব্যবহার হওয়ার মাধ্যমে গ্লিসারঅ্যালডিহাইড ফসফেট তৈরি হবে। তাহলে এটি হলো 1 নম্বর। আমরা চক্রটি মনেও রাখবো এবং এই টেকনিকটিও আমরা ব্যবহার করব। 2 নম্বর হচ্ছে রুবিস্কো কাইনেজ ডিহাইড্রোজিনেজ। এই রুবিস্কো এনজাইম, এটি আমরা প্রথমে বলে এসেছি জীবজগতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম হচ্ছে রুবিস্কো এনজাইম। এই রুবিস্কো এনজাইমের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ধরে, এরপরে কাইনেজ, এখানে যেখানে যেখানে এটিপি জড়িত সেখানে কাইনেজ, এরপর ডিহাইড্রোজিনেজ। এই সারা বিক্রিয়ার মধ্যে ডিহাইড্রোজিনেজ এক জায়গায় ব্যবহার আছে, তোমরা একটু ভালো করে খেয়াল করে নিবা। এবং এই গ্লিসারঅ্যালডিহাইড ফসফেট গ্যাপের আগের যে দুইটি বিক্রিয়া সবচেয়ে জরুরি বিক্রিয়া। আচ্ছা, এরপর আমরা চলে যাই গ্লুকোজ 1 অণুর জন্য চক্র ঘুরবে 6 বার। তাহলে এই 1 অণু কার্বন ডাইঅক্সাইড দিয়ে 6 ভাগের 1 ভাগ গ্লুকোজ আমরা পাবো। তাহলে গ্লুকোজ 1 অণু পাওয়ার জন্য এটিকে 6 বার ঘুরতে হবে। এরপর আমরা স্টার চিহ্ন দিয়ে রেখে দিছি। দেখো তোমরা 2 অণু গ্যাপ বা গ্লিসারঅ্যালডিহাইড ফসফেট দিয়ে গ্লুকোজ তৈরি হবে এবং 10 অণু জিএপি দিয়ে আমাদের চক্রটি পুনর্বহাল হবে, অর্থাৎ রাইবোলোজ 1,5-বিস ফসফেট তৈরি হবে। এরপরে দেখো 1 অণু গ্লুকোজ তৈরিতে 18 এটিপি এবং 12 NADPH2 খরচ হয়। এই শেষের টেকনিকটি একটু ভালো করে আমরা মনে রাখবো। খেয়াল করো কিভাবে 18 অণু এটিপি খরচ হচ্ছে 1 অণু গ্লুকোজ তৈরিতে। আমরা বলছিলাম যে 1 অণু গ্লুকোজ তৈরিতে 6 বার চক্রটা ঘুরবে। তাহলে যদি 6 বার ঘুরে, এখানে 6 দুগুণে 12টা ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। তো ফসফোগ্লিসারিক অ্যাসিড যদি 12টা হয়, 12 অণু এটিপি খরচ হবে, 12 অণু 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবার জন্য। এবং আমরা যদি এই চক্রের সামনের দিকে যাই, তাহলে এখানে 6 অণু এটিপির খরচ আমরা পাবো। তাহলে 12 অণু এবং 6 অণু কত অণু? 18 অণু এটিপির খরচ হয়ে গেল। 12 অণু প্লাস 6 অণু, 12 অণু প্লাস 6 অণু, এই হলো 18 এটিপির খরচ। পরবর্তীতে আমরা যদি NADPH2 খরচের ব্যাপারে হিসেব করি, আমরা দেখব এই এক জায়গায় অর্থাৎ এই 2 অণু
1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড NADPH2 ব্যবহার করছে। তো 6 বারের জন্য বা 6 বার ঘুরলে আমরা পাবো যে 12 অণু NADPH2 ব্যবহার এখানে হয়ে যাচ্ছে। তাহলে এক অণু গ্লুকোজ তৈরিতে 18 ATP এবং 12 NADPH2 খরচ হচ্ছে। আমরা এই তথ্যটি ভালোভাবে দেখে ফেললাম। তারপরে আমরা যেটি বলবো, এই পদার্থটি বিশেষ করে এই পদার্থ রাইবোলোজ 1,5 বিসফসফেট, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং GAP অর্থাৎ গ্লিসার অ্যালডিহাইড ফসফেট বা 3 ফসফেট, যেহেতু 3 নম্বর পজিশনে ফসফেট আছে, তাহলে এই 3টি পদার্থ লিখে নিয়ে এবং এই চক্রের ধাপগুলো ফলো করে আমরা এই চক্রটি কমপ্লিট করে ফেলবো এবং এনজাইমের নামগুলো আমরা দিয়ে দিব। সুবিধার্থে বা সুবিধা হওয়ার জন্য আমরা এই 3টি যৌগের সংকেত আমরা সংক্ষেপে সংকেতটা দিয়ে দিয়েছি যেন বুঝতে সুবিধা হয়। ওভারঅল আমরা এই C3 চক্রের বা ক্যালভিন বেসাম চক্রের মাধ্যমে আমরা গ্লুকোজ তৈরিটা দেখে ফেললাম। আশা করি কোনো অসুবিধা হবে না। তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবে। আমি সাধ্যমতো তোমাদের এই সলভ দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।